হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল পড়বো শিখবো আনন্দে। দেখতে দেখতে কিন্তু তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সাম চলে এলো। তাই এই এক্সামে তোমাদের জীবন বিজ্ঞানের কি ধরনের প্রশ্ন আসবে এই নিয়ে তোমাদের মনে হয়তো একটা প্রশ্ন জেগেছে। তো আজকের এই ভিডিওতে তোমাদের জীবন বিজ্ঞানে কি ধরনের প্রশ্ন আসতে পারে, হুবহু কমনযোগ্য কি কি প্রশ্ন রয়েছে সেইগুলো সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা হবে। এবং এই ভিডিওর শেষে কিন্তু দুটি চিত্রের কথা বলবো। সেই দুটি চিত্রের মধ্যে একটি কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষায় কমন আসবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো তোমাদের যে জীবন বিজ্ঞানের পরীক্ষা, তাতে সাধারণত 1 মার্কস, 2 মার্কস, 3 মার্কস এবং 5 মার্কসের কোয়েশ্চান থাকে। কিন্তু 5 মার্কসের যে কোয়েশ্চানগুলো থাকে সেই চিত্রটাতে তো 5 মার্কস থাকে, এবং তাছাড়া বাকি যে 5 মার্কসের কোয়েশ্চানগুলো থাকে সেগুলোতে সাধারণত 3+2 হিসেবেই থাকে। তাহলে দেখে নিই আমরা চটপট করে যে 3 মার্কস এবং 2 মার্কসের যে কোয়েশ্চানগুলো সেগুলো কি ধরনের আসতে পারে। এবং যদি তোমরা বলো এর পরবর্তী ভিডিওতে 1 মার্কসের কোয়েশ্চান, কিছু ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চান সম্পর্কেও কিন্তু আলোচনা করে দেব। তো আমরা যদি দেখি 2 মার্কস এবং 3 মার্কসের কোয়েশ্চানগুলো, তো দেখবো যে এখান থেকে কিন্তু তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে, ট্রপিক এবং নেস্টিক চলনের দুটি পার্থক্য। তোমাদের প্রথম অধ্যায়ে যে ট্রপিক এবং নেস্টিক চলনের পার্থক্য, এই পার্থক্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাছাড়া হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বা রাসায়নিক দূত বলা হয় কেন, হরমোন ও উৎসেচকের পার্থক্য লেখো, অগ্রস্থ প্রকটতা কি যে সংজ্ঞাটা, এবং অগ্রস্থ প্রকটতার জন্য কোন হরমোন দায়ী, আমরা জানি যে অক্সিন হরমোন, এবং পার্থেনোকার্পিক এবং উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা। তো উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা কিন্তু তোমাদের 3 মার্কসের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তাছাড়া আমরা অক্সিন, জিববেরেলিন এবং সাইটোকাইনিন হরমোনের কাজ, তাহলে অক্সিন হরমোনের কাজটা তো ইম্পর্টেন্ট আছে, কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট জিববেরেলিন হরমোনের কাজটা। এবং অনেক সময় উল্লেখ করে দিয়েছে উদ্ভিদের পর্বমধ্যে দৈর্ঘ্যের বৃদ্ধিতে এবং বীজ এবং মুকুলের সুপ্ত অবস্থা ভঙ্গ করতেও জিববেরেলিন হরমোনের যে ভূমিকা, সেই দুটো ভূমিকা কিন্তু তোমাদের খুব ভালোভাবে জানতে হবে। এবং সাইটোকাইনিন হরমোনের কাজ, এই যে সাইটোকাইনিন হরমোনের কাজ যেটা রয়েছে উদ্ভিদের দ্রুত কোষ বিভাজনে এবং পত্রমোচন বিলম্বন ও জরা বার্ধক্য প্রতিরোধে যে সাইটোকাইনিন হরমোনের ভূমিকা, সেটা কিন্তু তোমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া সাইটোকাইনিনের উৎসগুলোও তোমরা একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন, কৃষিক্ষেত্রে সংশ্লেষিত ও কৃত্রিম হরমোনের ভূমিকা বা প্রয়োগ, এটা কিন্তু 3 মার্কসের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এবং কয়েকটি সংশ্লেষিত ও কৃত্রিম হরমোনের নামগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তাছাড়া পিটুইটারির অবস্থান মস্তিষ্কের যে স্ফেনয়েড অস্থির সেলাটার্সিকা অঞ্চলে, এবং কাকে কেন প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়। তো আমরা জানি যে পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলা হয়, এবং তাহলে পিটুইটারিকে কেন প্রভুগ্রন্থি বলা হয়েছে সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া পশ্চাৎ পিটুইটারি থেকে খরিত যে দুটো হরমোন, সেইগুলোর নাম এবং কাজটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমরা জানি যে পশ্চাৎ পিটুইটারি থেকে দুটি হরমোন খরিত হয়, এডিএইচ এবং অক্সিটোসিন। তো এডিএইচ, আমাদের যে এডিএইচ এর কম ক্ষরণে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়, এবং আরেকটা রয়েছে যেটা অক্সিটোসিন। তো অক্সিটোসিনেরটা আমরা কি দেখবো যে অক্সিটোসিন প্রসবকালে জরায়ুর সংকোচনে সাহায্য করে। তাছাড়া মানব দেহের জনন গ্রন্থি থেকে হরমোন ক্ষরণে জিটিএইচ এর ভূমিকা, যে গনাডোট্রপিক হরমোন রয়েছে, তার কিন্তু ভূমিকাটাও তোমাদের ইম্পর্টেন্ট। তারপরে অগ্নাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলা হয়, তার কেন বলা হয়, এবং অগ্নাশয় থেকে যে হরমোনগুলো খরিত হয় সেগুলোর নাম, এবং ইনসুলিন এবং গ্লুকাগন যে পরস্পরের বিপরীত ধর্মী ক্রিয়া করে, এটা ব্যাখ্যা করতে তোমাদের 2 নম্বরের প্রশ্নে দিতে পারে। এবং ইনসুলিন হরমোন কোথা থেকে খরিত হয়, তো আমরা দেখবো যে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে। এবং এর কম ক্ষরণে কি রোগ হয় সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এবং টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, এই হরমোনগুলি কোথা থেকে খরিত হয়, এগুলোর ক্ষরণস্থল এবং কাজগুলো তোমাদের কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। এবং কাকে কেন জরুরিকালীন হরমোন বলা হয়, এবং কাকে কেন ক্যালোরিজেনিক হরমোন, আমরা যেটা দেখবো থাইরক্সিনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। এবং কাকে কেন জরুরিকালীন হরমোন বলা হয়, তো আমরা দেখবো যে
অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন হরমোন বলা হয়, কারণ এটা রাগ, ভয়, ক্রোধ, দুশ্চিন্তা এই ধরনের জরুরি অবস্থায় এটি খরিত হয় এবং সেই জরুরি অবস্থা নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই কিন্তু আমরা অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন হরমোন বলি। এরপর আমরা যদি দেখি তো দেখো হরমোন ও স্নায়ুতন্ত্রের পার্থক্য, এটাও কিন্তু 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। তাছাড়া স্নায়বিক পথ শব্দচিত্রের মাধ্যমে দেখাও। এই স্নায়বিক পথ শব্দচিত্রের মাধ্যমে দেখাও এটা কিন্তু একটু অন্যভাবে ঘুরিয়েও দিতে পারে, যে তুমি কলিং বেলের শব্দ শুনে দরজা খুললে সেখানে যে স্নায়বিক পথ সেটি শব্দচিত্রের মাধ্যমে দেখাও। তাহলে এইভাবে কিন্তু প্রশ্নটা থাকতে পারে। আবার স্নায়ুকোষ বিভাজনে অক্ষম কেন বা স্নায়ুকোষ বিভাজিত হতে পারে না কেন, এটাও কিন্তু দিতে পারে। মাইলিন আবরণীর কাজ, এটা নিউরন থেকে যে প্রশ্নটা, এবং অ্যাক্সন ও ডেনড্রনের পার্থক্য যেগুলো। তারপরে সাইন্যাপস বা স্নায়ু সন্নিধি কাকে বলে, তো দুটি নিউরনের যে সংযোগ স্থল তাকে কিন্তু সাইন্যাপস বা স্নায়ু সন্নিধি বলা হয়, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এবং মেনিনজেস ও সিএসএফ এর অবস্থান এবং মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ, যেমন অগ্র মস্তিষ্কের কাজ, পশ্চাৎ মস্তিষ্কের কাজ, মধ্য মস্তিষ্কের কাজ, এখান থেকে আমরা লঘু মস্তিষ্কের কাজটা কিন্তু মনে রাখতে হবে, যে দেহের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে। মস্তিষ্কের যে যোজক, গুরু মস্তিষ্কের যোজক যেমন কর্পাস ক্যালোসাম, এবং লঘু মস্তিষ্কের যোজক যে ভার্মিস, সেটা মনে রাখতে হবে। এবং প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্ব, প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়া কিভাবে আমাদের বিপদের হাত থেকে রক্ষা করছে সেইগুলো। অন্ধবিন্দু এবং পিতবিন্দু কাকে বলে, এটা চোখের থেকে যে প্রশ্নটা। এবং চোখের মধ্যে প্রতিসারক মাধ্যমগুলি যে ওটার ক্রমানুসারে কিন্তু চোখের প্রতিসারক মাধ্যমগুলির নামগুলো যেটা, সেটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তারপর উপযোজন কাকে বলে এবং প্রাত্যহিক জীবনে উপযোজনের যে ভূমিকা, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। এবং মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, প্রেস বায়োপিয়া এবং ক্যাটারেক্ট, চোখের যে এই ধরনের রোগগুলো, এই রোগগুলো কি কারণে হয় এবং এই রোগগুলোর কিভাবে আমরা সংশোধন করতে পারবো, কিভাবে এগুলোর প্রতিকার হয়, কিসের জন্য কোন লেন্স আমরা ব্যবহার করি, যেমন মায়োপিয়ার জন্য অবতল লেন্স, হাইপারমেট্রোপিয়ার জন্য উত্তল লেন্স, এবং প্রেস বায়োপিয়ার জন্য আমরা উভয়োত্তল বা বাইফোকাল লেন্স, এবং ক্যাটারেক্টের জন্য এটা অপারেশনের মাধ্যমে, সার্জারির মাধ্যমে কিন্তু এটা প্রতিকার সম্ভব, সেই জিনিসগুলো। এবং মাছের গমনে পাখনা এবং মায়োটম পেশির যে ভূমিকা, এই মায়োটম পেশির ভূমিকাটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং পাখনাও কিভাবে, কোন পাখনা কিভাবে সাহায্য করছে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এবং ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের যে আন্তর সম্পর্ক, এটাও দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু তোমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং ডিএনএ এবং আরএনএ যে পার্থক্য, এবং এখানে ওই পার্থক্যের বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ। পার্থক্যের বিষয় পেন্টোজ, শর্করা এবং নাইট্রোজেন বেস দিয়ে দিতে পারে। তারপরে ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিনের যে পার্থক্য, এটাও খুব বেশি গুরুত্বপূর্ণ। তারপরে মাইটোসিসকে কেন সমবিভাজন এবং মিওসিসকে কেন হ্রাস বিভাজন বলা হচ্ছে, এবং ক্রসিং ওভার কি এবং ক্রসিং ওভারের যে গুরুত্ব, এবং মিওসিসের যে তাৎপর্য, সেই মিওসিসের তাৎপর্যটাও খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং কোষ চক্রের গুরুত্ব, এবং কোষ চক্রের মধ্যে যে দশাগুলো, ইন্টারফেজ এবং মাইটোটিক ফেজ, সেইগুলো গুরুত্বপূর্ণ। এবং সেখান থেকে যে কোষ চক্রের চেক পয়েন্ট যদি নষ্ট হয়ে যায়, তাহলে কি হয়, যে অনিয়ন্ত্রিতভাবে কোষ বিভাজন হয়, সেখান থেকে টিউমার, এবং টিউমারের মধ্যে আমরা দেখবো যে বিনাইন টিউমার অনেকদিন থেকে গেলে ম্যালিগন্যান্ট টিউমার, এবং সেখান থেকে যে ক্যান্সারের সৃষ্টি হচ্ছে, সেইটা যে চেক পয়েন্টের এখান থেকে গুরুত্বপূর্ণ। এবং মাইটোসিস এবং মিওসিস বিভাজনের যে পার্থক্য, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে এইগুলো মোটামুটি তোমাদের 2 মার্কস এবং 3 মার্কসের জন্য খুব ভালোভাবে করবে। তাছাড়াও বাকি প্রশ্নগুলো এবং টেক্সট বইটাও কিন্তু খুঁটিয়ে পড়তে হবে তোমাদের, তাহলে শর্ট কোশ্চেনগুলো সলভ করতে পারবে। এরপরে আলোচনা করব আমরা চিত্র নিয়ে। তো চিত্রের মধ্যে দুটো চিত্র তোমরা যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু এই দুটোর মধ্যে একটা তোমরা অবশ্যই কমন পাবে। তো এর মধ্যে রয়েছে একটি আদর্শ নিউরনের বা স্নায়ু কোষের চিত্র অঙ্কন করো। আমরা জানি চিত্রের জন্য 5 মার্কস থাকে, এবং আমরা দেখবো যে এটা 3+2, অর্থাৎ তোমার ড্রয়িংটার জন্য কিন্তু 3 নম্বর থাকে। এবং তারপরে যে তুমি লেবেলিং করবে, 4টা নাম দেওয়া থাকে, সেই 4টা ঠিকঠাক ভাবে নাম যদি তুমি লেবেলিং করতে পারো, তাহলে কিন্তু সেখান থেকে তুমি 2 নম্বর পেয়ে যাবে। তাহলে এই যে আদর্শ নিউরনের চিত্র, সেটা কিন্তু খুব ভালোভাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে। তাছাড়া প্রতিবর্ত চাপ বা প্রতিবর্ত পথের যে চিত্র, সেটার ক্ষেত্রেও কিন্তু 5 মার্কস থাকবে।
তাহলে এই দুটো এবং এবং অতিরিক্ত একটা ছবি হিসেবে তোমরা যে মানব চক্ষুর যে বিভিন্ন অংশ, তাহলে সেই মানব চক্ষুর ছবিটাও কিন্তু প্র্যাকটিস করে নিতে পারো। এবং যারা চাইছো যে সেকেন্ড চ্যাপ্টার থেকে ছবি প্র্যাকটিস করবে তাদের জন্য তাহলে ওই যে ক্রোমোজোমের ছবিটা, আদর্শ ক্রোমোজোমের ছবি এবং যে মাইটোসিস বিভাজনে যে দুটো দশা, মেটাফেজ এবং অ্যানাফেজ, এই দুটো দশার মধ্যে একটা দশা কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারো। তাহলে এই ছিল আজকের ভিডিও। এরপর যদি তোমরা 1 মার্কসেরও কিছু ইম্পর্টেন্ট সাজেস্টিভ কোশ্চেন যদি চাও, তাহলে কি 1 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো নিয়েও কিন্তু একটা ভিডিও বানিয়ে দেবো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের সাথেও কিন্তু শেয়ার করো। তা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, এবং কোনো কোশ্চেন যদি বুঝতে অসুবিধা হয় সেটাও কিন্তু কমেন্টে লিখে দাও, আমি উত্তর কিন্তু সেটা করে দেবো। আজকের মতো এতটাই। থ্যাংক ইউ।